আচ্ছা, তো চ্যাপ্টার 3-তে আমাদের এই এপিওয়াই আর ইএওয়াই এর মধ্যে ডিফারেন্সটা কি সেটা জানতে হবে। তো এপিআই হচ্ছে অ্যানুয়াল পার্সেন্টেজ ইল্ড, এটা হচ্ছে সেভিং অ্যাকাউন্টসের উপরে, সিডি চেকিং অ্যাকাউন্টসের উপরে। আর ইএওয়াই এর মতোই, বাট এপিওয়াই ইনক্লুড সার্টেন ফিস অ্যান্ড পেনাল্টিস অ্যাজ রিকোয়ার্ড বাই দ্য ফেডারেল রেগুলেশন। সো এপিওয়াই এর মধ্যে আমরা হচ্ছে কিছু যদি ফি থাকে সেই কস্টগুলো ইনক্লুড করি। দেন হচ্ছে ইনভেস্টমেন্ট উইথ সিঙ্গেল রিসিপ্ট লাম্প সাম ইনভেস্টমেন্ট। এ সিঙ্গেল রিসিপ্ট ইনভেস্টমেন্ট রেফার্স টু এ সিনারিও ওয়ার অ্যান ইনভেস্টর মেক্স ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপেক্ট টু রিসিভ রিটার্ন ইন দ্য ফিউচার। তো তুমি যদি একটা ইনভেস্টর জাস্ট একবারই ইনভেস্ট করে আর সে হচ্ছে গিয়ে এটার রিটার্ন যদি ফিউচারে এক্সপেক্ট করে, জাস্ট একবার ইনভেস্ট করেই, যেটা খুবই কম অ্যামাউন্ট, তখন সেটাকে আমরা ইনভেস্টমেন্ট উইথ সিঙ্গেল রিসিপ্ট বলতেছি। আর ইএনএআর হচ্ছে কাইন্ড অফ ইএআর এর মতোই, বাট ইজ দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ওয়েন কম্পাউন্ডেড মাল্টিপল টাইমস এ ইয়ার গিভ দ্য সেম টোটাল ইন্টারেস্ট অ্যাজ গিভেন অ্যাজ দ্য ইএআর। সো যখন তোমার ইএনআইএআর এর মতোই আসবে তখন এটা এই মানে ম্যাথমেটিক্যাল জিনিস, লাইক এখানকার 10.25% ইএআরের, ইএনএআর এর হবে হচ্ছে গিয়ে তোমার 9.88%, বা দুইটা সেম অ্যামাউন্টে পে করবে। এটা হচ্ছে ম্যাথ না করলে আসলে এই কোশ্চেন দিবেও না, এখানে যেগুলো আছে হায়েস্ট এই সেকেন্ডটা কিছু একটা করতে পারে, তাও করবে না। আচ্ছা, ডিটারমিনেন্টস অফ মর্গেজ ইন্টারেস্ট রেট। সো কোন কোন কারণে আমাদের মর্গেজের ইন্টারেস্ট রেট ওঠানামা করে? ফার্স্ট অফ অল হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর, আমাদের ইকোনমিক গ্রোথ, ইনফ্লেশন, ফাইন্যান্সিয়াল মার্কেটের কন্ডিশনের কারণে ওঠানামা করতে পারে। দেন এই অ্যাসেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কীরকম সেটার কারণে ওঠানামা করতে পারে। দেন হচ্ছে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট অপশন কীরকম আছে, লাইক স্টক, বন্ড, ডিভেঞ্চার, এগুলোর কারণে হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট ওঠানামা করতে পারে। সো রিয়েল ইন্টারেস্ট রেটটা কি? রিয়েল ইন্টারেস্ট রেট হচ্ছে যেইটার কারণে মানুষ হচ্ছে অ্যাকচুয়ালি টাকা সেভ করার জন্য হবে, মানে অ্যাকচুয়ালি সেভ করতে চাবে। তো এটা কীরকম? ধরো আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। সো 10%, আর আমরা জানি ইন্টারেস্ট রেটটা প্রোভাইড করা হয় ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য। তো 10% হচ্ছে ইন্টারেস্ট রেট, আর ধরো এর মধ্যে ইনফ্লেশন হচ্ছে 7%। তো বাকি থাকলো যে 3%, এই 3% হচ্ছে আমাদের রিয়েল ইন্টারেস্ট। ইন্টারেস্ট রেটস অ্যান্ড ইনফ্লেশন এক্সপেকটেশন, এটা ওকে, when lenders and investors give loan or make investment they worry about how inflation will reduce the value of the money they receive in the future. So যখন লেন্ডাররা হইতেছে টাকা দেয় তখন তার এটা নিয়ে টেনশনে পড়ে যায় যে ফিউচারও তো আমাকে সেম অ্যামাউন্টই দিবে, বাট ফিউচারে তো আমাদের এই টাকার ভ্যালুটা তো আর এক থাকবে না। তো নমিনাল ইন্টারেস্ট রেট ইকুয়াল টু রিয়েল ইন্টারেস্ট রেট প্লাস ইনফ্লেশন প্রিমিয়াম, এই একটা সূত্র, যে আমাদের যদি 10,000 টাকা থাকে, যদি 10% ইন্টারেস্ট রেট থাকে তাহলে এটা হয়ে যাবে 11,000। তাই যে এটা উদাহরণটা দিয়েছিলাম, 6% ইনফ্লেশন যদি হয় তাহলে এখানে তোমার বাকিটা হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট। আচ্ছা, ইন্টারেস্ট রেট অ্যান্ড রিস্ক। ইন্টারেস্ট রেটের সাথে কী কী রিস্ক অ্যাসোসিয়েটেড আছে? ফার্স্ট অফ অল হচ্ছে ডিফল্ট রিস্ক, কোনো কারণে যদি লেন্ডার বড়োয়ার যদি পে না করতে পারে, ব্যাংক্রাফট হয়ে যায়, তখন সেটাকে আমরা ডিফল্ট রিস্ক বলতেছি। ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েট করার কারণে যেই আমাদের অপরচুনিটি মিস হয়ে যাচ্ছে সেটাকে আমরা ইন্টারেস্ট রেট রিস্ক বলতেছি। প্রি পেমেন্ট রিস্ক, যদি তারা লেন্ডারকে যদি প্রি পেমেন্ট করে দেয় তাহলে তো লেন্ডার ইন্টারেস্ট রেট কম পাবে, সো এটা একটা রিস্ক। লিকুইডিটি রিস্ক হচ্ছে যে আমাদের পুরো টাকাটা যখন আমরা দিয়ে দিচ্ছি তখন তো আমাদের কাছে লিকুইড অ্যাসেট আর থাকতেছে না, তখন এটা লিকুইডিটি একটা রিস্ক তৈরি করতেছে। দেন হচ্ছে আমাদের লেজিসলেটিভ রিস্ক। তো লেজিসলেটিভ রিস্কে চেঞ্জেস ইন ল, যদি কোনো ল চেঞ্জ হয় যে এখানে 1% জায়গায় 1% দিতে হবে, তো এটার কারণে যে রিস্কটা অ্যারাইজ হচ্ছে আমাদের। দেন হচ্ছে আমাদের লোন অ্যামোর্টাইজেশন প্যাটার্ন। ফার্স্ট অফ অল হচ্ছে ফুল অ্যামোর্টাইজিং লোন। ফুল অ্যামোর্টাইজিং লোনে হচ্ছে আমাদের একটা ফিক্সড মান্থলি পেমেন্ট থাকে, আর লোন টার্মের শেষে আমরা হচ্ছে ফুল লোন অ্যামাউন্টটা অলরেডি পে করে দিছি। পার্শিয়ালি অ্যামোর্টাইজিং লোন হইতেছে যখন আমরা কিছুটা টাকা ইন্টারেস্ট রেট আর কিছুটা প্রিন্সিপাল অ্যামাউন্টের পে করতে থাকি, আর আমাদের লোন টার্ম শেষে একটা হালকা পাতলা পেমেন্ট বাকি থাকে যেটা আমাদেরকে ফুললি পে করে দিতে হয়, যেটাকে আমরা বেলুন পেমেন্ট বলি। ইন্টারেস্ট অনলি লোন, যেখানে আমরা শুধুমাত্র ইন্টারেস্টগুলো পে করতে থাকি এবং টাইম পিরিয়ড শেষে আমাদেরকে ফুল টাকাটা আবার পে করতে হয়। নেগেটিভ অ্যামোর্টাইজিং লোন হইতেছে যখন
আমার ইন্টারেস্ট পে করার কথা 10,000 টাকা, কিন্তু আমি পে করতেছি 5,000 টাকা। তো আমি যে ধরো আমাকে ধরো 5,000 টাকা বছরে 60,000 টাকা 10 বছর পে করতে হবে। তো আমি 5,000 60,000 10 বছরে 6 লাখ টাকা, ওইটা আমার পরে ফুল যে আমার অ্যাসেটের ভ্যালু সেটার সাথে যোগ করে আমাকে হচ্ছে আবার পে করে দিতে হবে, যেটাকে আমরা নেগেটিভ অ্যামোর্টাইজিং লোন বলতেছি। ফুললি অ্যামোর্টাইজিং আর কনস্ট্যান্ট পেমেন্ট মর্গেজ লোন হইতেছে আমাদের এই জিনিসগুলাকেই, এই সেম জিনিসটাকে আবার এখানে লিখছে। তো এগুলা আচ্ছা, জিরো অ্যামোর্টাইজিং অর ইন্টারেস্ট অনলি কনস্ট্যান্ট সিপিএম। আচ্ছা, জিরো অ্যামোর্টাইজিং অর ইন্টারেস্ট অনলি কনস্ট্যান্ট পেমেন্ট মর্গেজ ইজ এ টাইপ অফ লোন হোয়ার দ্য borrower only pays the interest on the loan amount each month without reducing the principal. As a result, the loan balance remains the same throughout the loan term. তো এখানে হচ্ছে বড়োয়ার হচ্ছে অনলি ইন্টারেস্টটা পে করে থাকে প্রতি মাসে, প্রিন্সিপালে টাকা দেয় না। তো দিন শেষে আমাদের পুরা মানে এইটাই মানে পুরো প্রিন্সিপালটাই আবার পে করতে হয়। নেগেটিভ অ্যামোর্টাইজিংটা আমরা দেখছি। লোন ক্লোজিং কস্ট, তো লোন ক্লোজিং কস্টকে আমাদের যখন লোনটা আমাদের সব কিছু পে করা শেষ, তখন আমাদের যে লোন ক্লোজিং করার জন্য যে কিছু খরচ হয় সেগুলোকে আমরা লোন ক্লোজিং কস্ট বলতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে লোন অরিজিনেশন ফি। সো আমাদের লোন ক্লোজ করার জন্য যেসব ডকুমেন্টেশন প্রসেস আছে এটার জন্য যে খরচটা হয় সেটাকে আমরা লোন অরিজিনেশন ফি বলতেছি। লোন ডিসকাউন্ট ফি, কোনো কারণে যদি লোনের অ্যামাউন্টটা ডিসকাউন্ট করা হয়, এত টাকা থেকে এত টাকা দিবেন, তখন সেটার সাথেও কিছু ফি অ্যাসোসিয়েটেড থাকে, তো সেইটাকে আমরা বলতেছি লোন ডিসকাউন্ট ফি। দেন হচ্ছে ইফেক্টিভ বরোয়িং কস্ট। তো কোনো কারণে যদি আমাদের যেটা হচ্ছে আমাদের লোনের ট্রু কস্ট, আর এটা হচ্ছে আমাদের লোনের ইন্টারেস্ট রেটের সাথে যদি কোনো ক্লোজিং কস্ট যদি অ্যাসোসিয়েটেড থাকে, তো এই টোটাল যেই কস্টটা হবে সেইটা। So relationship between yield and time, no extra fee. So if there are no extra fee like origination fee, the interest you pay on the loan will always be the same as the interest rate agreed to the start, no matter when you pay it off. কোনো এক্সট্রা ফি না থাকলে আমাদের পুরো লোন পিরিয়ডে যত টাকা পে করার কথা ছিল অত টাকাই পে করতে হবে। যদি কোনো এক্সট্রা ফি থাকে তখন হয়তো বা জিনিসটা একটু ওঠানামা করতে পারে। প্রিপেমেন্ট পেনাল্টি হচ্ছে তোমার যখন টাকা পে করার কথা 10 বছর ধরে, তুমি প্রথম বছরের টাকা পরিশোধ করে দিতে পারবা, কিন্তু তোমাকে ওই একটা এক্সট্রা চার্জ দিতে হবে, যেটাকে আমরা প্রিপেমেন্ট পেনাল্টি বলতেছি। কলেবল লোন কোনটা? কলেবল লোন হইতেছে তোমার ব্যাংক থেকে টাকা নিতে, বাট ব্যাংক চাইলে যে কোনো সময় তোমাকে কল করে লোনটা ফেরত চাইতে পারি, এটাকে আমরা কলেবল লোন বলতেছি। রিভার্স অ্যানুইটি মর্টগেজ অর র্যাম হইতেছে যেটা ইউজ করে আমাদের কি জানি বলে, তারা হচ্ছে মানে জিনিসটা একটু মানে সিম্পল করে যদি আমি বলি, ধরো আমি একটা বাড়ির মালিক, কিন্তু আমার আর কোনো একটাই ফ্ল্যাট, আমার কাছে এক্সট্রা আর কোনো ইনকাম সোর্স নাই, আমার অবস্থাও নাই, আর ইনকাম করার মতো সময়ও নাই, কিছুই নাই। তো আমি করবো কি, ব্যাংকে বলবো বাবা আমি মরে গেলে তুমি এই বাড়িটা নিয়ে নিও, কিন্তু প্রতি মাসে আমাকে থাকার জন্য এই খাওয়া দাওয়ার জন্য 10,000 টাকা করে দাও। এখন ব্যাংক দেখবে আরে ভাই ফ্ল্যাটের মূল্য তো 80 লাখ টাকা, সে চাইতেছে মাত্র 10,000 বা 20,000। তো সে যদি এত বছর যদি বাঁচে তাও তো আমাদের দিন শেষে ফ্ল্যাটের লাভ। তো এইটাকে আমরা বলি হচ্ছে রিভার্স অ্যানুইটি মর্টগেজ। তুমি তোমার বাড়িটা ব্যাংকের কাছে মর্টগেজ রাখবা, কিন্তু তুমি টাকা দেওয়ার জায়গায় ব্যাংক তোমাকে টাকা দেবে, বিনিময়ে একটা সার্টেন পিরিয়ড পরে আমি যখন মারা যাব তখন ব্যাংক ওই বাড়িটার মালিক হয়ে যাবে।